গল্পের আঙিনায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে শোনাব বিশিষ্ট সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা গৃহবধূদের অপরাধবোধ। ছোট একটা গল্প দিয়ে শুরু করি। অরুণ অফিস থেকে ফিরতেই শুভ্রা উচ্ছ্বসিত গলায় বলল, এই জানো, আজ একটা দারুণ জিনিস কিনেছি। তেচ্ছা চোখে তাকালো অরুণ। কী জিনিস? শুভ্রা প্রায় শিশুর মতো ছুটে গিয়ে নিয়ে এসেছে চ্যাপ্টা মতো বাক্স। খুলে ধরতেই নীল ভেলভেটের গায়ে রূপো রং ছুরি, কাঁটা চামচ, ঝকমক ঝকমক। ভালো না? অরুণ ঠোঁট বেঁকালো। দোষ, ফালতু জিনিস। ফালতু কি গো, আমাদের খুব দরকার ছিল। কেন, আমাদের বাড়িতে কি চামচ ছুরি কিচ্ছু নেই? থাকবে না কেন? কিন্তু এমন সেট কি একটাও আছে? আমার কতদিনের শখ ছিল, লোকজনকে নেমন্তন্ন করলে, খেতে ডাকলে এরকম সেট খুলে কাঁটা চামচ সাজিয়ে দেব। কোনো মানে হয় না, আমাদের বাড়িতে যারা আসে তারা এমন কিছু সাহেব শুভ নয়। আহা, অমন করো কেন? মানুষের একটা স্বাদ আহ্লাদ নেই? কত সস্তায় পেয়েছি জানো? 225 টাকা দাম লেখা ছিল। 20% ডিসকাউন্ট দিয়েছে, মাত্র 180 টাকা। 180 টাকায় মাত্র কটা ছুরি, কাঁটা চামচ? 180 আবার একটা দাম নাকি? তা বটে। আমার টাকার গাছ আছে কি না, নাড়ছো আর পড়ছে। ওরাও আমার সর্বস্ব, ওরাও। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার তো করতে হয় না। টাকার মর্ম তুমি কি বুঝবে? শুভ্রার উচ্ছ্বাস বেলুনের মতো চুপসে গেল। ঘরেই খানিক তফাতে বসে স্কুলের হোম টাস্ক করছে 12 বছরের ছেলে সৌম্যজিৎ। বাবা মার কথোপকথন শুনতে শুনতে মাঝে মাঝে আড়ে আড়ে দেখছে মাকে। ঠোঁটের কোণে চোরা বিদ্রূপের হাসি। মুখ চুন করে শুভ্রা রান্নাঘরে এসে চায়ের জল বসালো। সত্যি তো, সংসারে যে 1 পয়সার নগদ ঢালতে পারে না, তার কি এসব শখ শৌখিনতা মানায়? হোক না সে শখ সংসারেরই শ্রীবৃদ্ধির জন্য। অরুণের বন্ধু দেবেশের বউ চাকরি করে, সে এসব স্বাদ আহ্লাদ করলে শোভা পায়। কিন্তু অরুণ একা খেটে খুঁটে সংসার চালায় না। এভাবে ঝপ করে কাটলারি সেট কিনে ফেলা শুভ্রার অন্যায় হয়ে গিয়েছে। আরেকটা গল্প বলি। নার্সিংহোমের নিভাত শয্যায় শুয়ে আছে মালবিকা। আত্মীয় স্বজনের ভিড়ে খুপড়ি ঘর থই থই। সকলে খুশি খুশি মুখে দেখছে পাশের ছোট্ট খাটে শোয়ানো মালবিকার সদ্যজাত 3 দিনের শিশুকন্যাটিকে। একসময় ঘর ফাঁকা হলো। ভিজিটিং আওয়ারের শেষ ঘণ্টিতে মালবিকা একান্তে কথা বলছে স্বামীর সঙ্গে। এবার সিজারিয়ানে কত খরচা হলো গো? তোমায় ওসব এখন ভাবতে হবে না, শরীরটাকে তাড়াতাড়ি সুস্থ করো তো। আহা, বলোই না, আমার জন্যে খরচা আমি জানবো না? কত আর, এই ধরো 1012-13 হবে। এর সঙ্গে নার্সিংহোমের চার্জ টার্জ মিলিয়ে 17-18। সে তো অনেক গো। মাম্পির বেলা আরেকটু কম হয়েছিল না? কত আর কম, 12-13। তখনকার 12-13 মানে এখনকার 16-17। মালবিকার ফ্যাকাশে মুখে ছায়া ঘনালো। তোমাকে লোন করতে হলো তো? ভেবে কি হবে, এতে তো তোমার কোনো হাত নেই। তা ঠিক, তবুও। তার উপর আবার একটা মেয়ে। তো কি আছে, আমাদের মেয়েই ভালো। ছাই ভালো। তোমার মার মুখ আমি দেখিনি কাল, হাঁড়ি হয়েছিল। মার কথা ছাড়ো, মা একটু প্রিমিটিভ আছে। ভাবে ছেলে না হলে বুঝি বংশ রক্ষা হলো না। শুধু কি তাই ভাবেন? হয়তো ভাবেন মেয়েদের বিয়ে দিতে দিতে তার ছেলের। তুমি থামবে? জানো মাম্পি বোন পেয়ে কি খুশি। মালবিকার মন থেকে তবু মেঘ সরে না। আবার তার জন্যে কতগুলো টাকা নষ্ট। মাম্পি হওয়ার পর বুকে ঠিকমতো দুধ আসেনি তার। টিনের পর টিন বেবি ফুড খাওয়াতে হয়েছে মাম্পিকে। মায়ের দুধ না পেয়ে মেয়েটা ভুগতো খুব। সর্দি কাশি জ্বর লেগেই থাকতো। এবারও ঠিকমতো ল্যাকটেশন হচ্ছে না। আবারও হয়তো বেবি ফুডের জন্য এক গাদা খরচা। বেচারা সোমনাথ মুখে যাই বলুক, মালবিকার জন্যই তো তার এত অপচয়। চোখে জল এসে গেল মালবিকার। আরও একটা গল্প বলি। রোববার সকালে মৌজ করে খবরের কাগজ খুলে বসেছে অভিজিৎ। পাশে ধুমাইতে চায়ের কাপ।
রান্নাঘর থেকে ঘামতে ঘামতে বেরিয়ে এলো ঋতু। এই শুনছো, পিকলুর অঙ্কটা নিয়ে আজ একটু বসো না, ক্লাস টেস্টে ভীষণ খারাপ করেছে, 50-এ মাত্র 19। অভিজিৎ বিরক্ত মুখে তাকালো। কেন, সারাদিন তুমি কি করো? এতদিন তো দেখতাম, 7-এ ওঠার পর থেকে আর ঠিক থই পাই না। বড্ড শক্ত অঙ্ক ওদের। যাও না গো, তুমি তো বসেই আছো। বসে থাকাটাই দেখলে, সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনিটা চোখে পড়ে না? একটা দিনকে একটু জিরোবার জো নেই? ঋতু আঙুলের খুঁটে আঁচল পাকালো। পিকলুর জন্য একটা টিচার দেখব? ওদের ক্লাসের রণজয়ের মা বলছিল ওর হাতে একটা ছেলে আছে, খুব ভালো অঙ্ক করায়, সপ্তাহে 3 দিন, 250 টাকা। থাক থাক, আমি দেখছি। খবরের কাগজ ভাঁজ করে সেন্টার টেবিলে ছুঁড়ে দিল অভিজিৎ। 1 পয়সা সাশ্রয় করার সুযোগ নেই, খালি খরচ বাড়ানোর ধান্দা। কি দিয়ে যে লেখাপড়া শিখেছিলে? ঋতুর বুকটা ভার হয়ে গেল। করবে কি? সত্যি যে সে আর পিকলুর অঙ্ক পেরে ওঠে না। একে সিলেবাস জটিল, তাই কতকাল অ্যালজেব্রা জিওমেট্রির চর্চা নেই। ভালো লাগে না ঋতু, একটুও ভালো লাগে না। আরেকটা গল্প বলবো কি? সেই অনুসূয়ার কথা, যার বাবা ক্যান্সারে মৃত্যুর দিন গুনছেন। ভাই দাদারা খরচে জেরবার। অনুসূয়ার সামনেই তারা আলোচনা করে কোত্থেকে আরও টাকা ধার করা যায়। আর অনুসূয়া কাঁটা হয়ে শুধু শোনে। যে বাবাকে সে একসময় প্রাণের চেয়ে বেশি ভালোবাসত, সেই বাবার এই মারণ ব্যাধিতে তাকে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে হচ্ছে। হাতে ডুলি দুটো বেচে দেবে? তা হয় না। রাহুল যদি কিছু মনে করে। রাহুলের সঙ্গে ব্যাংকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে অনুসূয়ার। তার থেকে গোপনে কিছু টাকা তুলে দাদার হাতে দিয়ে এলো। বেশি নয়, 1000-5। রামচন্দ্রকে সেতু বাদ দিয়ে কাঠবিড়ালি যা সাহায্য করেছিল, তার থেকেও কম সাহায্য। পাছে রাহুল জানতে পারে পাসবই লুকিয়ে রেখেছে। আশ্চর্য, রাহুল জানতে তো পারলই, জেনেও হাসছে। দিয়েছ তো ভালো করেছো, আর একটু বেশি দিতে পারলে আমারও ভালো লাগতো। তবু অনুসূয়ার খচখচানি যায় না। রাহুলের সঞ্চয়ের টাকা তার বাবার জন্য খরচ হয়ে যাচ্ছে। এ তো গেল অনুসূয়ার গল্প। শিবানী বলে মেয়েটার গল্প শুনবেন? সেই মেয়েটা, যে তার সহজ সম্বলহীন বিধবা মাকে একটু সাহায্য করার জন্যে সংসার থেকে খুঁটে খুঁটে পয়সা বাঁচিয়ে মাসে মাসে 300 টাকা করে দিয়ে আসতো। আর সারা মাস ধরে চলতো সংসার খরচের হিসাবে ছোট ছোট জল মেশানো। পাছে তার স্বামী তার এই দানছত্রের কথা টের পেয়ে যায়। মনে হচ্ছে নাকি এইসব মেয়েদের আপনারা চেনেন, এই শুভ্রা, মালবিকা, ঋতু, শিবানী, অনুসূয়াদের? মনে হচ্ছে কি এদের আপনি দেখেছেন আপনার পাশের ফ্ল্যাটে, কি সামনের বাড়িতে, কিংবা পাড়ায়, কিংবা আপনার দোতলায় অথবা একতলায়, অথবা নিজেরই ঘরের 4 দেওয়ালে, নিজেরই মধ্যে? দেখাটাই স্বাভাবিক। এরাই আমাদের মধ্যবিত্ত সমাজে 80% গৃহবধূ। প্রতিদিন তুচ্ছাতি তুচ্ছ কারণে চাপা অপরাধ বোধের তুষের আগুনে ধিকি ধিকি পুড়ছে এরা। রান্নাটা আজ স্বামীর মনোমতো হলো না, তার জন্য অপরাধ বোধ। ছেলে আজ দুপুরে খাট থেকে লাফালাফি করার সময় হাঁটু ছড়ে বসে আছে, কেন আপনি একটু খেয়াল করলেন না, তার জন্য অপরাধ বোধ। স্বামীর সঙ্গে স্বামীর অফিসের পার্টিতে গেছেন, এমন পার্টিতে যাওয়ার আপনার নিয়মিত অভ্যাস নেই। এটিকাটি ছোটোখাটো ত্রুটি হয়ে যাচ্ছে, স্বামীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে ভেবে অপরাধ বোধ। জ্বর হয়েছে, শুয়ে আছেন, স্বামী আর ছেলেকে পাউরুটি খেয়ে বেরোতে হলো, তার জন্য অপরাধ বোধ। পুরনো বান্ধবীর সঙ্গে আড্ডা মারতে গিয়েছেন, গল্পে গল্পে দেরি হয়ে গেল, ফিরে দেখলেন স্বামীকে আজ নিজের হাতে চা করে নিতে হয়েছে, তার জন্য অপরাধ বোধ। প্রকৃতির অমোঘ নিয়মের মাসে 3-4 দিন সহবাস করে স্বামীকে তৃপ্ত করতে পারছেন না, তার জন্য অপরাধ বোধ। আপাত দৃষ্টিতে এইসব অপরাধবোধগুলি যুক্তিবাদী চোখে যতই হাস্যকর মনে হোক, এর শিকড় কিন্তু অনেক গভীরে, হৃদয়ের অন্তরালে। বেশিরভাগ গৃহবধূদের মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গিয়েছে তারা বোধহয় উদয়াস্ত পরিশ্রম দিয়েও সংসারে পুরোপুরি সেবা করতে পারছেন না। উপার্জনক্ষম নন বলেই এরা ভাবেন সংসার গঠনে এদের স্থান স্বামীদের পিছনের সারিতে। অথচ একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবেন, সংসারে যে পরিশ্রমটা এরা করেন তার আর্থিক মূল্য স্বামীর মাসের মাইনের চেয়ে খুব একটা কম নয়। রাঁধুনির মাইনে কত? মশলা বাটা, বাসন মাজা, কাপড় কাচা, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তাদের রক্ষণাবেক্ষণ, এর খরচ কি আপনারা কখনো হিসাব করে দেখেছেন?
যদি স্বামী দেবতা এই সমস্ত কাজের জন্য লোক রেখেও দেন, তাহলে তাদের জন্য সুপারভাইজ করার জন্য আপনার কি কম স্কেল হওয়া উচিত? আপনার যখন মুড নেই, যখন শুধু স্বামীর মন রাখতে আপনাকে টকবগে তাজা মেয়ে মানুষটি সাজতে হয়, তখন তার মূল্য কি হওয়া উচিত তা কি অর্থ দিয়ে নিরূপণ করা যায়? সম্প্রতি ইউএনওর এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, গৃহবধূরা শুধু ঘরের জন্য যে পরিশ্রম করেন তার অর্থমূল্য দেশের মোট জাতীয় উৎপাদনের প্রায় 50%। সুতরাং সংসারের জন্য আপনার শ্রম মোটেই করতে হয় করা নয়, এর সামাজিক মূল্য আপনার স্বামীর রোজগারের প্রায় সমতুল কিংবা হয়তো বেশি। আসলে আমরা মেয়েরা নানা রকম কমপ্লেক্সের শিকার, নিজেরাই নিজেদের ছোট বলে ভাবতে ভালোবাসি, অকারণ হীনমন্যতায় ভুগি সেই শৈশব থেকেই। একটা সংসারে আমিও যে পুরুষের সমান অংশীদার, আমি নেই তো সংসারও নেই, এই বোধটুকুই বেশিরভাগ মেয়েদের নেই। কত অদ্ভুত ধরনের যে কমপ্লেক্স দেখি। এই তো আমার মা 70 পেরিয়ে গিয়েছেন, হাঁটুতে ব্যথা, কোমরে বাত, প্রেশার আছে, চোখে ভালো দেখেন না, সর্দি কাশি লেগেই থাকে, কথায় কথায় তিনি উচ্চকিত ঘোষণা করেন, আমি কোনো দিন অসুখে বিছানায় পড়ে থাকি না, শরীর যেমনই থাক সংসারের কাজ আমি করে যাই। কেন বলেন? কারণ তার মজ্জার ভেতরে ঢুকে গিয়েছে অসুস্থ হয়ে শুয়ে থাকা তার অধিকার নেই। তা বলে আমার বাবা যে নিষ্ঠুর স্বামী ছিলেন তা মোটেও নয়। ভাইরাও তার খাটুনি দেখে মোটেই সুখ পায় না। আসলে মার অবচেতনে খাটার ব্যাপারটা এমনভাবে ঢুকে গিয়েছে যে তার মনে হয় খাটতে না পারাটাই অপরাধবোধ। বাড়িওয়ালার বদান্যতায় বাথরুমে ছিটছিট জল আসে। ছেলে যদি জোর করে ভারীর ব্যবস্থা করেও দেয়, মা শুনবেন না, কোমরে ব্যথা নিয়েও নিজে একা জল টানবেন, গায়ে গতরে খেটে স্বামী ছেলের জন্য যে কটা পয়সা বাঁচানো যায়। এসব ধারণার বীজ কোথায়? মনস্তত্ত্ববিদরা বলেন, প্রতিটি মানুষের মনেরই 3টে স্তর আছে, ইদ, অটস, ইগো অহং, আর সুপার ইগো, অধিশাস্তা। এরাই মানুষের ব্যক্তিত্ব গঠন করে। ইদ মানুষের মনে বাসনার জন্ম দেয়, অহং তাকে চরিতার্থ করে, সুপার ইগো কখনো কখনো ইগোকে উস্কে দেয়, কখনো বা তার বিরোধিতাও করে। এই 3-এর টানাপোড়েনে বেদনা অনুভব করে মন, জন্মায় অপরাধবোধ। মেয়েদের মধ্যে এই অপরাধবোধ জন্মে যায় সেই ছোটোবেলার থেকে। কারণ পরিবেশ, কারণ তাকে বড় করা হয় অন্যভাবে। তার হাতে ধরিয়ে দেওয়া হয় পুতুল, ধরিয়ে দেওয়া হয় খেলনা বাটি, শেখানো হয় সেজে গুজে মনোহারী হয়ে উঠতে, বোঝানো হয় তুমি সংসারের জন্য বলি প্রদত্ত, তুমি কখনো পুরুষের সমকক্ষ নয়। ফলত তার মধ্যে তৈরি হয় একটা ইগো ডিফেন্স। তার নিজের সম্পর্কে ধারণাটা খাটো হতে থাকে, যাকে মনোবিদরা বলেন লো সেলফ এস্টিম। এই মেয়ে যখন অন্যের সংসারে যায়, সে তখন নিজের কোনো কাজকেই শ্রদ্ধার চোখে দেখতে পারে না। কেবল স্বামীর অর্থ উপার্জনের ক্ষমতাটাই তার কাছে বেশি মহান মনে হতে থাকে। নিজের সামান্য ত্রুটি বিচ্যুতি, ইচ্ছা অনিচ্ছা তার মনে সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি করতে থাকে অবিরল, আর তারই ফসল এই অকারণ অপরাধবোধ। অন্যদিকে ইগো মানে অহং ছেলেদের শেখায় মেয়েদের কাজগুলো তুচ্ছ শুধু নয়, তাদের জন্য অসম্মানজনকও। এবং শুধু অর্থ উপার্জন করেই তারা সংসারের অনেক উচ্চ আসনে বসে আছে। এ অবস্থায় তারা খোঁচা দিক আর সহানুভূতি জানাক, সবই মেয়েদের মনের অপরাধবোধকে উস্কে দেয়। কিন্তু এই বস্তা পচা ধারণা কতদিন? নিজেদের কাজকে সম্মান করতে না শিখে গৃহবধূরা আর কতদিন নিজেদের মনুষ্যতর প্রাণী ভাববেন? প্রতিটি মেয়েরই আর্থিক স্বনির্ভরতা প্রয়োজন আছে, আজকের নিষ্ঠুর সমাজে ভীষণভাবেই আছে। কিন্তু যারা আর্থিকভাবে স্বনির্ভর নন, অথচ শরীর নিংড়ে সংসারের জন্য খাটেন, তারাও কিন্তু স্বনির্ভর মেয়েদের থেকে এক চুলো পিছিয়ে নেই। হ্যাঁ, নেই। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের গল্পের বিষয়টি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।